শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 11 অঙ্ক। এই সেট থেকে পিএসসি ক্লার্কশিপ সেট থেকে প্র্যাকটিস সেট 11 অঙ্ক শুরু করব। তো সময় নষ্ট করব না, শুরু করছি। দেখো 71 নম্বর ম্যাথ। 71 নম্বর ম্যাথে বলেছে একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে, অঙ্কর দিকে তাকাও, 68 দ্বারা ভাগ করলে 269 ভাগফল ও 0 অবশিষ্ট থাকে। মানে কোনো সংখ্যাকে যদি আমি 68 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট কি থাকছে 0, ভাগফল 269। যদি সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট থাকবে। দেখো একটা সিম্পল জিনিস, যদি কোনো সংখ্যাকে 68 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট 0 থাকা মানে কি? আমি যদি 68কেই 68 দিয়ে ভাগ করি, আমি যদি ধরে নাও যে আমি 68কেই 68 দিয়ে ভাগ করছি, অবশিষ্ট 0। 68 দিয়ে 68কে ভাগ করছি, ধরে নাও এখানে বলেছে 68 দিয়ে ভাগ করলে 269 ভাগফল ও 0 অবশিষ্ট থাকে। তা আমাকে 0 অবশিষ্ট আনতে হবে। তাহলে যদি আমি 68কে 68 দিয়ে ভাগ করি তাহলে তো আবার 0 অবশিষ্ট, বা কোনো 68 থেকে কোনো অন্য কোনো সংখ্যা নিলাম তাকেও যদি ভাগ করি তাহলে আমাকে 0 অবশিষ্ট আনতে হবে। এইটুকু ক্লিয়ার? এটুকু বোঝা গেল? এবার দেখো এবার কি বলেছে, যদি সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করা হয় তাহলে তুমি ধরে নিলাম তো আমি 68কে ভাগ করছি, অবশিষ্ট 0 থাকছে। তাহলে যদি আমি সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করি ওই 68কে, অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। তার মানে তুমি যতই নাও 67 দিয়ে ভাগ করছি 68কে। এইটুকু ক্লিয়ার? উপরেরটুকু আমি দেখো অঙ্কের দিকে কিন্তু যাইনি। 269কে 269 ভাগফল ভাগশেষ 0, আমি অত কঠিনে যাব কেন? আমি বড় সংখ্যা নিতে যাব কেন? আমি এমন একটা সংখ্যা নিলাম যে 68কে নিলাম, 68 দিয়ে একবার গেল, 0 অবশিষ্ট, আমাকে 0 অবশিষ্ট আনতে হবে। আমি বড় নিলাম না, কোনো ব্যাপার না। এবার যদি এই 68কে ভাগ করি 67 দিয়ে তাহলে আমার ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ভাগশেষ 1 থাকবে, কারণ আমার 0 অবশিষ্ট এসছে এই জায়গাটা। এখানে তো 0 অবশিষ্ট আসবে না, 1 থাকবে। তাহলে ভাগশেষ কত থাকছে? অবশিষ্ট কত থাকছে? 1 উত্তর বি নম্বর। এবার দেখো 72। তুমি এই 68 থেকে বেশি নাও, এমন একটা সংখ্যা নাও যেন 0 আসে। 68কে যদি আমি 3 বার নিই, 68কে যদি আমি 2 বার নিই, 136। তুমি 68 দিয়ে ভাগ করো 136কে, 0 অবশিষ্ট আসতে হবে, কারণ এটা ডবল নিয়েছি, 2 বার দিলেই হয়ে যাবে। 3 বার নিই, 4 বার নিই, 68 ডবল 4 বার, 3 বার, 4 বার, 5 বার, 0 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? এবার এই অঙ্ক গেল। এবার ওই 68কে আমি ধরে নিলাম যে সেই সংখ্যাটাকে 68 ভাগ করছি, এইটুকু ক্লিয়ার। এবার 68কে 67 দিয়ে ভাগ করলাম, 1 অবশিষ্ট থাকলো। বোঝাতে পারলাম? এবার 72 নম্বর দেখো, কোন সংখ্যাকে 10, 9, 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9, 8 এবং 7 অবশিষ্ট থাকে। এই টাইপের অঙ্ক তো করেছি আমি, 10, 9, 8। এবার কি করব, যে 10 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে 1 থাকবে। শেষের দিকে দেখো যথাক্রমে 9, 8 ও 7 অবশিষ্ট থাকে, সেগুলোকে মাইনাস করলাম। নিয়ম এটাই, মাইনাস করতে হবে। 9 থেকে 8 মাইনাস করতে হবে, 1 ডিফারেন্স। আমাকে ডিফারেন্স সেম থাকতে হবে। ডিফারেন্স দেখো সেম আছে এই জায়গাটা, ডিফারেন্স একই। 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকছে। প্রশ্ন হচ্ছে এটাকে এবার লসাগু করব, আর যেটা ডিফারেন্স সেটাকে বিয়োগ করে দেবো আমি। তাহলে 10, 9, 8-এর লসাগু করো, দেখো 360 আসবে। 10, 9, 8-এর লসাগু কত? 360। এবার এই যে ডিফারেন্সটা সেটা বিয়োগ করে দাও, সেটাকে আমি কী করলাম? বিয়োগ করে দিলাম, উত্তর চলে আসলো। এবার দেখো 73 নম্বর। 73 নম্বর এই টাইপের অঙ্ক করেছি, কিন্তু এই টাইপের অঙ্কের মধ্যে একটু আলাদা দিয়েছে। এখানে 1/9 থেকে দিয়েছে অঙ্কটা, 1/9 প্লাস 1/6 প্লাস 1/12, এইভাবে চলেছে অঙ্কটা। শেষে কি আছে? 1/72। তো এই অঙ্কটাতে দেখো 1/9 প্লাস, এটাকে ভেঙেছে 2 × 3, এটাকে ভেঙেছে 3 × 4, এইভাবে ভাঙতে ভাঙতে এটাকে ভেঙেছে 8 × 9। এর আগের অঙ্কগুলো আমরা পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম, তাই না? আমরা অঙ্ক পেয়েছিলাম এইটুকু, এই 1/9, এটা কিন্তু এক্সট্রা করে দিয়ে দিয়েছে। বোঝাতে পারলাম তো? এখান থেকে আমরা অঙ্ক পেয়েছি এইভাবে, আমরা এইভাবে অঙ্ক করেছি, এইটুকু নিয়েছি আর আমরা এইটুকু নিয়েছি, তাই না? এদের মধ্যে ডিফারেন্স কত? 1। তো 1 ডিফারেন্স হলে আমরা
যদি 2 ডিফারেন্স হতো তাহলে 1/2 কমন নিতাম আমরা, আর এইটুকু নিতাম 1/2 মাইনাস 1/9 আমরা করতাম। কিন্তু এখানে তো ডিফারেন্স 1, ডিফারেন্স কত এদের মধ্যে? 1-এর ডিফারেন্স, তার জন্য আমরা কমন নেওয়ার দরকার নেই। 1 কমন নেওয়া নিলেও চলে, না নিলেও চলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার যে সাথে তো এটা জুড়ে দিয়েছে 1/9, তাহলে আমরা কি করব? এই 1/9 মাইনাস এই 1/9, এই 1/9 বাকি যতগুলো আছে সব কাটা পড়ে যাবে মিডিলে। অঙ্ক এরকমই কাটা পড়ে যায়। শেষে আমার থাকে 1/9 মাইনাস, এটাকে তো মাইনাসে নিই আমরা, এইটুকু শেষেরটুকু 1/9 নাও, তাহলে দেখো 9 প্লাস 1/9 মাইনাস 1/9 করলে কত হবে? 0 আসবে উত্তর। বুঝতে পারলাম? এটা হচ্ছে উত্তর। 74 থেকে 77। 74-এ দেখো অত বড় অঙ্ক তো টোকা যাবে না। 225 একটু একটু করে করছি আমি। 225 আর এখানে কত আছে? প্লাস 154, এইটুকুর মধ্যে করছি, শেষের দিক থেকে আসছি আমি। 225 কত? 15, তাহলে এই 15-এর সাথে যোগ হয়ে যাবে, রুট আবার উঠে যাবে। এই জায়গাটা কত চলে আসবে? 15 চলে আসবে। রুট আবার উঠে 15 যোগ করলে 169, রুট আবারের মধ্যে কত আসবে? 13 আসবে। 13 কী হবে? এবার 13 রুট আবার উঠে যাবে, রুট আবার উঠে গিয়ে 13 108-এর সাথে যোগ হবে, 108-এর সাথে যোগ হবে, 121 আসলো, 121 রুট আবারের মধ্যে চলে আসলো। পিছন দিক থেকে শুরু করেছি আমি। 121 রুট আবারের মধ্যে এখান থেকে আমরা 11 পাবো। 11 কার সাথে যোগ হবে? 25-এর সাথে যোগ হবে, রুট আবার 25, তাহলে আমরা পাবো কত? এই জায়গাটা 36। তো 36-এর এবার এর বাইরে কত আসবে? 6 আসবে। এবার এই 6 10-এর সাথে যোগ হবে, রুট আবার 16, উত্তর কত হবে? 4 উত্তর হবে। বোঝাতে পারলাম? পিছন দিক থেকে আসছি আমরা। এবার হচ্ছে 75। 75 এ বি সি এর গড় ওজন 45 কেজি। 3 জনের গড় ওজন এ প্লাস বি প্লাস সি, এদের গড় ওজন যদি 45 হয় তাহলে মোট ওজন কত? মোট ওজন বের করি। 3 5 15, 1 3 4 12 13, 135 কেজি হচ্ছে মোট ওজন। তার মধ্যে এ আর বি দিয়েছে কত? 40 কেজি গড় ওজন। এ আর বি 40 কেজি যদি গড় ওজন হয় তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে মোট ওজন কত? 80। এ আর বির 80, আবার বি আর সির 43 কেজি, বি আর সি 43 কেজি। 43 কেজি যদি গড় ওজন হয় তাহলে 2 জনের এখানেও হবে 86 কেজি। তাহলে টোটাল যোগ করে এখান থেকে বিয়োগ করো, বাকিটা পেয়ে যাবা বি এর ওজন। ঠিক আছে, কারণ এখানে বি ডবল নেওয়া হলো। এটা যোগ করো 166, তাহলে 166 থেকে কি করব আমি? 135 বিয়োগ করলাম, 31 কেজি। বি এর ওজন কত? 31 কেজি। বলতে পারলাম? কারণ বিকে ডবল নেওয়া হচ্ছে। দুটো যোগ করলাম, 80 কেজি এদের। এ বি এটা টোটাল ওজন 80 কেজি, আবার বি সি টোটাল ওজন 86 কেজি, যোগ করলে 166 কেজি। বিকে দুইবার নেওয়া হয়েছে, তাই টোটাল আমরা কত পেয়েছিলাম? 3 জনের 135 কেজি। তাহলে 166 থেকে 135 বাদ দিলে 31 কেজি হচ্ছে বি। এবার হচ্ছে 76 নম্বর। খুব সিম্পল ম্যাথ, ধীরে সুস্থে করতে হবে। ঠিক আছে, সিম্পল ম্যাথ এগুলো। 76 নম্বর, 0.8 এবং 0.2 এর তৃতীয় সমানুপাতি কত? দেখো এই জায়গাটা অনেকে ভুল করতে পারে। 0.8 আর 0.2 এর তৃতীয় সমানুপাতি, প্রথম দ্বিতীয় তৃতীয় সমানুপাতি বের করতে গেলে দ্বিতীয় সমানুপাতিকে 2 বার লিখতে হয়। প্রথম, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড। প্রথম দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সমানুপাতিটাকে, এই সংখ্যাটাকে আমরা কয়বার লিখব? 2 বার লিখব। কি করে লিখব? 0.08 is to 0.02 equal to 0.02x। দ্বিতীয়টাকে 2 বার লিখলাম পাশাপাশি, তাহলে এটা গুণ আর এটা গুণ। তাহলে আমরা কি লিখব? আমাদের তৃতীয় সমানুপাতি এটা, চতুর্থ না, কিন্তু চতুর্থ হলে এই জায়গাটা কিন্তু আলাদা সংখ্যা থাকতো, আরেকটা সংখ্যা দিয়ে দিত এই জায়গাটা, তাহলে চতুর্থ সংখ্যা বের করতে বলতো। কিন্তু এটা দ্বিতীয় সমানুপাতি, তাই আমরা দ্বিতীয়টাকেই 2 বার লিখব। দ্বিতীয়টাকে কয়বার লিখব? 2 বার। তাহলে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে 0.2 ইন্টু 0.2, 0 পয়েন্ট যাই দাও, 0.2 বাই
0.8। এক্সের মান বের করতে গেলে এটা গুণ আর এটা গুণ করতে হবে। তাহলে এটাকে উপরে রাখবো, কারণ এক্সের মান বের করতে হবে। দশমিক দশমিক উঠাও, উঠিয়ে দিলাম। তাহলে 4 দুগুণে 8 কাটলাম। এবার এখানে হচ্ছে 0.2, তাই না? 0.2। এবার 0.2 যদি তুমি কি করতে পারো, দশমিক নিতে পারো, তাহলে 2/40, তাহলে 1/20। 1/20কে তুমি ভাগ করো। এবার 1/20কে ভাগ করলে কত আসবে? 0.05 আসবে। 0.05, কারণ 100 করতে হবে। 0.05 হচ্ছে উত্তর। 0.05 ভাগ করো, 0.05 উত্তর আসবে। বোঝাতে পারলাম? তৃতীয় সমানুপাতি বের করতে গেলে প্রথম দ্বিতীয়কে 2 বার লিখতে হবে। আর এই দুটো পাশাপাশি, এই দুটো গুণ হয়, আর এটা গুণ হয়। কি করে গুণ হয়? তো বসেই যাবা তুমি। 0.08 বাই 0.08 ইকুয়াল টু 0.02 ইন্টু এক্স। বজ্রগুণন কি করি আমরা? কোনাকুনি গুণ করি, সেটাই করেছি এখানে। এবার হচ্ছে 77। 498 কোন সংখ্যা থেকে 17% কম? 498 কোন সংখ্যা থেকে 17% কম? 77। 498 কোন সংখ্যা থেকে 17% কম? তাহলে ধরে নিই আমার মূল সংখ্যা ছিল 100। 100/17% কম নিলে কত আসবে? 83, না? 83 ইন্টু 498, এটুকু বের করতে হবে। কারণ মূল সংখ্যা বের করতে গেলে 100 উপরে রাখতে হবে আমাকে, তাই না? যদি 17% কম মানে 83 হলে মূল সংখ্যা 100, তাহলে 498 হলে মূল সংখ্যা কত? ওটাই করেছি ঐকিক নিয়মে, ওটাই গুণ করে দিয়েছি আমি। তাহলে এই জায়গাটা কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে 6 দিয়ে কেটে যায়। দেখো 318, 6 8 49, 6 দিয়ে কেটে যায়, 670। অঙ্ক হচ্ছে 78 থেকে 80, যে 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়। অঙ্কটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেকে ভুল করেও দিতে পারে। 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ করে। তার মানে বিক্রি করে 33 মিটার, তার মধ্যে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যে লাভ হয়। বিক্রি করেছে টোটাল 33 মিটার, তার মধ্যে 11 মিটার 22 মিটার যেটা বিক্রি করেছে টাকা উঠে গেছে। 22 মিটার বিক্রি করে টাকা উঠে গেছে। বাকি যে আরও 11 মিটার থাকলো সেই টাকাটা লাভ হয়েছে। 22 মিটার যেটা ক্রয় মূল্য ছিল, ঠিক আছে, সেই টাকা উঠে যাওয়া মানে কি? তার মানে তার ক্রয় মূল্য উঠে যাওয়া, যে টাকায় কিনেছিল সেই টাকা উঠে গেছে। বোঝাতে পারলাম? টোটাল 33 মিটার কাপড় বিক্রি করেছে, 22 মিটার কাপড় বিক্রি করার পর দেখেছে আমার টাকা উঠে গেছে। টোটাল যে আমার মূল টাকা কেনা ছিল সেই টাকা উঠে গেছে। তাহলে 1 মিটারের যেটা দাম ছিল সেই টাকা, তাহলে 22 মিটার যে টাকা কিনেছিল সেই টাকা উঠে যায়। বাকি 11 মিটার সেটা কি? ক্রয় মূল্যের সমান লাভ হয়। তার মানে 22 মিটারের যে দাম ছিল সেটা তার ক্রয় মূল্যের টাকা উঠে গেছে, বাকি 11 মিটার যেটা সেটা ওই ক্রয় মূল্যেরই লাভ হয়। তার মানে 1 মিটারের যেটা দাম ছিল সেই 11 মিটার, টোটাল 11 মিটার লাভ করে। তার মানে 1 মিটারের যা দাম ছিল 22 মিটারে সেই টাকা উঠে যায়, বাকি 11 মিটার যেটা সেই টাকাটা লাভ হয়। বোঝাতে পারলাম? 11 মিটার লাভ হয়, তবে তার লাভের হার কত? এবার লাভের হার বের করতে বলেছে। তাহলে 33 মিটারে তার লাভ হয় 11 মিটার। 33 মিটারে 11 মিটার তার লাভ হয়, বিক্রি করে 33 মিটার টোটালে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 100-এ কত? 3 11 33, তাহলে 33/1/3%। 33/1/3% তার লাভ। এবার হচ্ছে 79। একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, কস্ট প্রাইস। দ্রব্যটির ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পরও 35% লাভ হয়? 35% যদি লাভ করতে যায় তাহলে কার উপরে লাভ করবে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 200 টাকা, এবার বলেছে যে কত % ছাড় দিবে, ধার্য মূল্য কত রাখতে হবে?
যাতে 25% ছাড় দিলেও 35% লাভ হয়। তার মানে ক্রয় মূল্যের উপরে 35% লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 35% যদি লাভ করতে যায় তাহলে 135 বিক্রয় মূল্য করবে 135 ইন্টু 200/100, 270 টাকা বিক্রি করতে হবে। 200 টাকার জিনিস 270 টাকায় বিক্রি করলে তার 35% লাভ হবে। তারপরে কি বলেছে যে দেখো, এবার উল্টো দিকে আসো, যে দ্রব্যটির ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের উপর 25% ছাড় দেওয়ার পর 25% ছাড় দেওয়ার পর তাহলে ছাড় দিবে। তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য ধরে নিই, এবার সাপোজ 100 টাকা ক্রয় মূল্য, 25% 100 টাকা ধার্য মূল্য, তো ধার্য মূল্য কত রাখতে হবে? ধরে নিই ধার্য মূল্য 100 টাকা, 25% ছাড় দিলে বিক্রি করবে কত? 75%। তাহলে ধার্য মূল্য কত রাখতে হবে? তাহলে আমাকে ধার্য মূল্য তো 100 রাখতে হবে, 100/75, তাহলে ধার্য মূল্য চলে আসবে কত পার্সেন্ট, কত টাকা ধার্য মূল্য, কত টাকা। একটু জটিল হচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছো না নাকি? 200 টাকা ক্রয় মূল্য, 35% লাভ করবে, এইটুকু তো আমি বের করবো আগে, কারণ 35% লাভ করতে গেলে তো আমার ক্রয় মূল্যের উপরেই লাভ করতে হবে। তাহলে 270 টাকা বিক্রি করতে হবে। এবার বলেছে যে ধার্য মূল্য কত রাখতে হবে যে 25% ছাড় দেওয়ার পর 35% লাভ হয়। তাহলে 25% ছাড় দিলাম 75 টাকা, তাহলে ধার্য মূল্য তো আমাকে রাখতে হবে। তাহলে ধার্য মূল্য যদি আমি 100 টাকা রাখি তাহলে আমার টোটাল কত টাকা ধার্য মূল্য রাখতে হবে, এখান থেকে বেরোবে 270 টাকাকে ধার্য মূল্য আমি কত রাখবো। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 3 25 75, 4 25 100, 3 9 27, 4 9 36, 360 টাকা আমার কি করতে হবে? ধার্য মূল্য রাখতে হবে। ধার্য মূল্য কত রাখতে হবে? 360 টাকা রাখতে হবে ধার্য মূল্য। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার হচ্ছে 80, বার্ষিক সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 956 টাকায় পরিণত হয়। যদি সুদের হার 4% বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? দেখো, আমার টাকা ছিল কত? 800 টাকা। 3 বছরে কত হয়? 996 টাকা। পার্সেন্টেজ দেওয়া নেই, পার্সেন্টেজ বার করো। 996, তাহলে সুদ কত? 996 না, 956, তাহলে সুদ কত? 156 টাকা। আমি সুদের সূত্রে ফেলে দিলাম 800 টাকা 3 বছরে, আর পার্সেন্টে 156 টাকা সুদ। কারণ 956 টাকায় পরিণত হয় মানে কি? সুদ আসলে পরিণত হয়। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব 3 5 15, 3 2 6, কেটে দিলাম। তাহলে 52, তাহলে 8R = 52, তাহলে 4 2 8, 26 2 52, 2 2 13, তাহলে আমি 13/2 পেলাম আর এর মান। তার মানে 6 2 12, 13, 5 2 10, 6.5% পেলাম আমি আর এর মান, 6.5% আর এর মান। এবার বলেছে 4% বেড়ে যায়। এবার যদি 6%, 6.5 আর 4% যদি বাড়ায় তাহলে 10.5% হবে, 10.5%। তাহলে 800 টাকাকে আমি কি করব? এবার 10.5% 3 বছরে বের করব। কত টাকায় পরিণত হবে? সুদ আসল বের করতে হবে। তাহলে আমি সুদটা আগে বের করি, সুদটা বের করে নিই, ওর সাথে 800-র সাথে আমি কি করব? শেষে যোগ করে দেব। 4 2 8, 5 2 10, 5 2 10, 5 1 5, কাটলাম, 3 1 63 আর হচ্ছে 4, 3 4 12, 1 4 24, 1 25, 252 টাকা। তাহলে এই 800 টাকার সাথে 252 টাকা কি করব? আমি যোগ করব। 800 টাকার সাথে 252 টাকা যোগ করলে 1052 টাকায় পরিণত হবে। সুদ আসলে 1052 টাকা। এবার হচ্ছে 81, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 21,000 টাকা ধার নেয়, তবে প্রতি বছর তাকে কত টাকা করে দিতে হবে যাতে তার পুরো ধার 2 বছরে শোধ হয়ে যায়? এটা হচ্ছে কিস্তির অঙ্ক। কিস্তির অঙ্ক বের করতে গেলে পি = আসল, আর = 10%। সূত্র হচ্ছে পি = x হচ্ছে কিস্তি 1 + r/100 1 বছর প্লাস 2 বছর বলেছে যেহেতু, তাহলে 2 বার লিখব 1 + r/100 স্কোয়ার। 2 বছরের শেষেরটা স্কোয়ার হবে, 3 বছর বললে শেষেরটা কিউব হবে। ঠিক আছে, শেষেরটা কিউব হবে। 3 বছর হলে আবার আরেকটা লিখে কিউব লিখতাম এই জায়গাটা।
তাহলে আসল কত 21,000 ইকুয়াল টু কিস্তির মান এক্স 1 প্লাস 10% প্লাস কিস্তির মান এক্স 1 প্লাস 10% স্কোয়ার। তাহলে 10 10 100, তাহলে 11। তাহলে উপরে থাকবে কত, উপরে চলে যাবে 10x, নিচে থাকবে 11 প্লাস উপরে চলে যাবে 100x, নিচে থাকবে 121। এবার লসাগু করো, লসাগু করলে 121, তাহলে 110x প্লাস 100x, তাহলে 210x উপরে ইকুয়াল টু 210x বাই 121। 210 দিয়ে কাটো, 100 দিয়ে কেটে গেল, তাহলে থাকলো কত x এর মান এত, কিস্তি হচ্ছে এত, 12,100 টাকা কিস্তি। এবার হচ্ছে 82। 15 জন পুরুষের দিনে 8 ঘন্টা করে একটি কাজ করে 20 দিনে। এটা হচ্ছে 20 দিন সময় লাগে, তবে ওই কাজটি 20 জন পুরুষের 12 দিনে সম্পূর্ণ কাজ করতে দিনে কত ঘন্টা করে কাজ করতে হবে? কিসে করব আমরা? এমডিএইচে করব। এমডিএইচ বাই ওয়ার্ক ইকুয়াল টু এমডিএইচ বাই ওয়ার্ক। তাহলে এমডিএইচে করলে কি করব আমরা? এমডিএইচে এই জায়গাটা সাজিয়ে নাও, এমডিএইচ। তাহলে এটুকু মিটাচ্ছি, তাহলে অঙ্কটা আমি সাজাবো। 15 জন 8 ঘন্টা 20 দিনে করে এক অংশ। এবার হচ্ছে 20 জন 12 দিনে কত ঘন্টা টাইম এক অংশ। সাজিয়ে নিলাম, 20 20 কাটো, 3 5 15, 3 4 12, 4 2 8, তাহলে টি ইকুয়াল টু 10 ঘন্টা। কত উত্তর? 10 ঘন্টা। এবার হচ্ছে 83। একটি চৌবাচ্চা এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায়। এ ভর্তি করে 8 ঘন্টায়, বি পাইপ ভর্তি চৌবাচ্চা খালি করে 5 ঘন্টায়। এ খালি করে, তাহলে দুজনে 1 ঘন্টায় কতটুকু খালি করবে সেটুকু বের করে নেই। তাহলে আমরা এ ইন্টু বি দিয়ে বের করি, এ ইন্টু বি বাই এ মাইনাস বি। 40/3, এটা হচ্ছে ঘন্টায় বেরোলো, এটা কিসে বেরোলো? ঘন্টায় বেরোলো। 1 ঘন্টায় কত অংশ করতে গেলে আমরা উল্টে দিব। 1 ঘন্টায় এতখানি খালি করে, 1 ঘন্টায় এতখানি খালি করে। এটা কিন্তু ডাইরেক্ট এইভাবে করলে ডাইরেক্ট ঘন্টা বা দিনে বেরোয়, এবার অংশ করতে গেলে এটাকে উল্টে দিতে হবে। তাহলে 1 ঘন্টায় এত অংশ খালি করে, তাহলে অলরেডি 3/4 অংশ ভর্তি আছে, তাহলে ওইটুকু খালি করতে কত সময় লাগবে? তাহলে এর সাথে গুণ করে দাও উল্টে দিয়ে, তাহলে 40/3 ইন্টু 3/4, 4 10 40, 10 ঘন্টা। 3/40 অংশকে তুমি যদি করতে যাও তাহলে ওটা দিয়ে ভাগ করতে হবে, 3/4 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? অংশকে তুমি যদি ঘন্টা বের করতে যাও 3/40, তাহলে 3/4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ওটাকে ভাগ করলে তবে তুমি পাবা। দেখো উপরে কাটে, এটা উপরে চলে যাবে, তাহলে 4 10 40, 1/10 বেরোলো। তার মানে এবার উল্টে দিয়ে ওকে কি করবে? ঘন্টা করবে। ঠিক আছে, অংশ দিয়ে ভাগ করলে বেরোবে ঘন্টা। বুঝতে পারলাম? এটা তো উপরে চলে যাবে, এটা উপরে কাটা গেল, উপরে 4 নিচে 10। এবার এটাকে উল্টে দিলে 10 ঘন্টা। এবার যদি তুমি কাটাকাটি করতে চাও তাহলে এই অংশটাকে উল্টে দাও, আগে 40/3 করো ইন্টু এই অংশ দিয়ে গুণ করে দাও। একই ব্যাপারটা একই। ঠিক আছে, বোঝা গেল? 10 ঘন্টা। 84 থেকে 86। এ বি এর তুলনায় দ্বিগুণ গতি সম্পন্ন। এ বি এর তুলনায় দ্বিগুণ গতি সম্পন্ন এবং বি সি এর তুলনায় 3 গুণ গতি সম্পন্ন। তাহলে এ যদি x হয় তাহলে এ হবে 3x, এ হবে 6x। গতিবেগের অনুপাত এটা। ঠিক আছে, এবার গতিবেগ হচ্ছে গতিবেগের ব্যস্তানুপাত। সময় হচ্ছে গতিবেগের ব্যস্তানুপাত। তাহলে একে সময় বের করতে গেলে 1/6
6x টু 1/3x টু 1/x। এবার আমি সময় চলে আসবো, ঠিক আছে? সময় আসলে এবার আমি লসাগু কত 6, তাহলে এখানে পাবো 1:2:6। এবার সময় চলে আসলাম, সময় চলে আসলে এবার কি করব, এবার সি এর কিছু দূরত্ব যেতে সি এর 1/1 ঘন্টা সময় লাগলো। সি 1/1 মানে 3/2, 3/2। এবার এটা সি, তাহলে 1/6 ইন্টু 3/2, 3 দুগুণে 6, তাহলে 1/4 এত ঘন্টা। একে মিনিট করব আমি 15 মিনিট। বোঝাতে পারলাম? কিছু দূরত্ব যেতে সি এর এত ঘন্টা সময় লাগে, সি এর এত ঘন্টা সময় লাগে, তাহলে এটাই তো সি এর মান, এটা সি এর মান। তাহলে 1/6, ঠিক আছে, 1/6। এবার 1/6 হলে 1/6 ইন্টু কী করবো 3/2 গুণ করলে এর মান পাবো, এর মান। বোঝা গেল? 15 মিনিট উত্তর। কত উত্তর? 15 মিনিট। এবার হচ্ছে 85। একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 36 কিমি, এই জায়গাটা বোঝা গেল? এই জায়গাটা ছিল এদের গতিবেগের অনুপাত। এবার ওকে সময়ের অনুপাত আনতে গেলে আমরা 1:2:6, 1:2:6 নিয়ে আসলাম। যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, তার মানে সময়ের অনুপাত এটা 1:2:6। ঠিক আছে, তাহলে এতে লাস্টে চেয়েছে কি যে এ এর সমদূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, এরটা বের করতে বলেছে। তাহলে এর 1/6 1/6 করলাম। এটা সি এর বলে দিয়েছে লাস্টে কত সময়, এত ঘন্টা। তাহলে এটা 1/6 করব ইন্টু 3/2 ইন্টু করে দিলাম। তাহলে কাটাকাটি করলে এরটা পেয়ে যাব আমি 15 মিনিট। এবার হচ্ছে 85। একজন ব্যক্তির স্রোতের প্রতিকূলে 36 কিমি এবং স্রোতের অনুকূলে 48 কিমি যেতে প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে x - y = 6 ঘন্টা, আর 48 কিমি স্রোতের অনুকূলে x + y = 6 ঘন্টা। তাহলে এটা হচ্ছে 6 × 6 = 36, 6 × 8 = 48। তাহলে পেলাম কত, x - y = 6 আর x + y = 8। যোগ বিয়োগ করো, 2x = 14, x = 7। নৌকার গতিবেগ x ধরে নিয়েছি আমি, নৌকার গতিবেগ x। তাহলে x যদি 7 হয়, তাহলে y x এর মান এখানে যদি 7 লিখি, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে 6টাকে এই পাশে নিয়ে কত পাবো, ওয়াইয়ের মান 1 পাবো। যে কোনো এক লাইনে বসাও x এর মান, y = 1 পাবো। শেষে কি বলেছে, স্রোতের গতিবেগ কত, 1 কিমি/ঘন্টা। এবার হচ্ছে 86। একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 2:3, স্পিরিট আর ওয়াটার 3:2। যদি মিশ্রণে স্পিরিটের পরিমাণ জলের পরিমাণ থেকে 3 লিটার বেশি হয়, জলের পরিমাণ থেকে স্পিরিট 3 লিটার বেশি হয়, তার মানে 3x - 2x = 3, ডিফারেন্স 3, 3 লিটার বেশি হয় মানে ডিফারেন্স 3। তাহলে x = 3, তাহলে 3 × 3 একটা 9 আর 3 × 6। স্পিরিট হচ্ছে 9 লিটার, জল হচ্ছে 6 লিটার। তবে স্পিরিট কত লিটার আছে, স্পিরিট আছে 9 লিটার। তো আজকে পার্ট 1 এইটুকুই করাচ্ছি, 86 পর্যন্ত। এরপরে পার্ট 2, কারণ একসাথে অনেক বড় হয়ে যাবে। এর আগে একটা দিয়েছিলাম কিন্তু অনেকে দেখেনি, মানে 1 ঘন্টার উপরে চলে গেছে, 1 ঘন্টা 1 মিনিট, তো অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে ওটা, ওই জন্য একটু ছোট করে দিলাম, পার্ট 1 করে দিলাম এটা। ঠিক আছে, নেক্সট